এরপর প্রশ্ন হচ্ছে যুদ্ধের পথে ভারত, কারণ আপনাদের মনে থাকবে ঠিক 0 আওয়ারে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কারণ এই মুহূর্তে ভারতের তরফ থেকে যেভাবে পহেলগাঁওর ঘটনার পর প্রত্যাঘাত করা হয়েছে, কূটনৈতিক প্রত্যাঘাত, সেখানে কি থেমে থাকবো আমরা, নাকি এরপর সামরিক আঘাত হানবার পালা? আর এখান থেকেই সব থেকে গুরুত্বপূর্ণ, যদি আর দুটো দিন আগে আমরা যাই তাহলে ভিড়ে ভিড়াক্কার কাশ্মীর, মিনি সুইজারল্যান্ড, একের পর এক পর্যটক ভিড় জমাচ্ছেন, কারোর হাতে ভেলপুরি, কেউ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন প্রিয়জনের সঙ্গে। আর সেই সময়ে হঠাৎই যেভাবে রাইফেলধারী মৃত্যুদূতের আগমন এবং তারপর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া গোটা পরিস্থিতি। আজ বাংলায় নিহত এই 3 জন, গতকাল সন্ধ্যের পর থেকে একে একে কফিনবন্দি দেহ ফিরছে হাসি মুখ তার বদলে। এবার এই বদলের জায়গা থেকেই বদলা নেওয়া হবে কি, এটা যখন সব থেকে বড় প্রশ্ন। এই ঘটনার পর আজ বিহারের মধুবনীতে প্রথম প্রকাশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকে তিনি বলছেন যে নিরস্ত্র পর্যটকদের উপর হামলাই শুধু নয়, এই হামলা ভারতের উপর, অর্থাৎ ভারতের যে আত্মিক সম্পর্ক, এই সমস্ত কিছুতে রক্তাক্ত করবার জন্য কাউকে রেয়াত করা হবে না। শুধু তাই নয়, তিনি বলছেন যে 140 কোটির ইচ্ছা শক্তি জঙ্গিদের কোমর ভেঙে দেবে। যারা এই হামলা করেছে, যারা হামলার মূল চক্রী, ষড়যন্ত্রকারী, তাদের কাউকেই রেয়াত করা হবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন তিনি প্রকাশ্য সমাবেশ থেকে, শুনুন। हमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। অন্যদিকে পহেলগাঁওয়ের হামলার পর তার প্রত্যাঘাত হিসেবে ভারতের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে আজ সন্ধ্যে 6টা নাগাদ সর্বদলীয় বৈঠক রয়েছে, যেমনটা খবর, তাতে রাজনাথ সিং এর পৌরোহিত্যে এই সর্বদলীয় বৈঠক সংগঠিত হবে এবং সেক্ষেত্রে তৃণমূলের তরফে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6টা নাগাদ এই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত খবর সামনে আসছে। পহেলগাঁওয়ে হামলার পর কড়া পদক্ষেপ ভারতের, আজ এই সর্বদলীয় বৈঠক। সূত্র বলছে সন্ধ্যে 6টা নাগাদ এই সর্বদলীয় বৈঠক রয়েছে, যা কিনা হবে রাজনাথ সিং তার পৌরোহিত্যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে এই বৈঠক। সেই বৈঠকে তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন, এমনটাও জানা যাচ্ছে। আর এখান থেকেই তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম, কি জানাচ্ছেন তিনি শুনব। ন্যারেটিভ তৈরি হচ্ছে সেটা যেন ভারত পাকিস্তান সেখানেই সীমাবদ্ধ থাকে। শাসক দল বিজেপি যেন এই ন্যারেটিভটা ভারতবর্ষের ভেতরে হিন্দু মুসলমান ন্যারেটিভে না পরিণত করে, সেটা ভারতবর্ষের একতার জন্য মারাত্মক হবে। এবং যে প্রবণতা আমরা দেখছি যে বিজেপি তারা ভোটের কথা মাথায় রেখে হিন্দু মুসলমান এই একটা ব্যাপার ভারতবর্ষের মধ্যে লড়াই চালু করে দিতে চাইছে, যেটা ভারতবর্ষের একতাকে বিঘ্নিত করতে পারে। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের
লড়াই, সেখানে জঙ্গিরা এসছে পাকিস্তানের মদতে। সেই জায়গায় পাকিস্তানকে কি করে তারা আটকাবে, বর্ডার সুরক্ষা কিভাবে দেবে, ইন্টেলিজেন্স সিস্টেম কেন ফেল করলো, কেন গত 3 বছরে মোদী সরকার 1,80,000 ভারতীয় সেনার সৈন্য বল কমিয়ে দিল, কেন 1,80,000 সৈন্য সংখ্যা কমে গেল মোদীর আমলে, এইসবের উত্তর তাদের দিতে হবে। অন্যদিকে পেহেলগাঁওয়ের হামলার পরেই দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল, আর এখন যেমনটা খবর তাতে আজ উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক রয়েছে সেই দিল্লিতেই। একদিকে হাই অ্যালার্ট জারি, তার সঙ্গে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক এবং তারই পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব র এবং আইবের সঙ্গে বৈঠক। এই প্রত্যেকটা দিকে আমাদের নজর থাকবে, কারণ যে আপডেটগুলো এই মুহূর্তে আমরা সামনে পাচ্ছি তাতে আজও সন্ধ্যায় একদিকে যখন রাজনাথের নেতৃত্বের সর্বদলীয় বৈঠক, অন্যদিকে গতকালও দফায় দফায় বৈঠক হয়েছে রাজধানীতে। এই মুহূর্তে সেই ছবি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে পাকিস্তান হাই কমিশনের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে, অন্যদিকে সেই ঘটনা অর্থাৎ পেহেলগাঁও ঘটনার পর থেকে রীতিমতো দফায় দফায় রাজধানীতে বৈঠক চলছে, উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। আজও উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে দিল্লিতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব র ও আইবের বৈঠক। অন্যদিকে গতকাল থেকেই গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে দফায় দফায় দিল্লিতে। দিল্লি জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। আর শুরু থেকে যেমনটা বলছিলাম, অর্থাৎ ভারতের তরফ থেকে যে কড়া প্রত্যাঘাতের কথা, কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে, কারণ বিদেশ সচিবের তরফ থেকে গতকালই তা স্পষ্ট করা হয়েছে ঠিক কোন কোন পথ আটকাতে চলেছে ভারত। সেটা আটারি ওয়াঘা সীমান্ত হোক কিংবা দিল্লির জল সমঝোতা চুক্তি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে বিদেশ সচিব তিনি কি জানাচ্ছেন তাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, কারণ পুলওয়ামার প্রত্যাঘাত হিসেবে এভাবেই কূটনৈতিক পদক্ষেপ ভারতের তরফ থেকে। সেখানে সিন্ধু জল সমঝোতা বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে, তারই পাশাপাশি ভিসা দেওয়া হবে না পাক নাগরিকদের। ভারতে পাক হাই কমিশন বন্ধ, 5 জন কর্মীকে সরালো দিল্লি পাক হাই কমিশন থেকে, বন্ধ করা হলো আটারি ওয়াঘা সীমান্ত। পাক নাগরিকদের ভারত ছাড়তে 48 ঘন্টার সময়, ইতিমধ্যেই ভারত ছাড়তে শুরু করেছেন পাক নাগরিকরা। বৈঠকের পর এমনটাই জানিয়েছিলেন ভারতের বিদেশ সচিব, কি জানাচ্ছেন তিনি শুনবো। The seriousness of this terrorist attack, the CCS decided upon the following measures. 1. The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. 2. The integrated checkpost Atari will be closed with immediate effect. Those who have crossed over with valid endorsements may return through that route before 1 May 2025. 3. Pakistani nationals will not be permitted to travel to India under the SARC visa exemption scheme visas. Any SVAS visas issued in the past to Pakistani nationals are deemed cancelled. Any Pakistani national currently in India under SVES visa has 48 hours to leave India. 4. The defense, military, naval and air advisors in the Pakistani High Commission in New Delhi are declared persona non grata. They have a week to leave India. India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. These posts in the respective High Commissions are deemed annulled. 5 support staff of the service advisors will also be withdrawn from both High Commissions. 5. The overall strength of the High Commissions will be brought down to 30 from the present 55 through further reductions to be effected by 1st May 2025. The CCS reviewed the overall security situation
and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. As with the recent extradition of Tahawur Rana, India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to make them possible. Thank you very much. আর এখানেও প্রশ্ন, এই যে জঙ্গি হামলা ঘটলো পহেলগাঁওয়ের, এই ঘটনায় কতটা প্রভাব পড়তে পারে বা কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলোর দিকেও আমাদের নজর থাকবে। কারণ জম্মু কাশ্মীর সহ ভারতে যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, মনে করা হচ্ছে কম করে 7টি ক্ষেত্র যা প্রভাবিত হবে। হামলায় সরাসরি ধাক্কা পর্যটন শিল্পে, দেশি বিদেশি পর্যটকের সংখ্যাও কমতে পারে, কারণ যে পর্যটন শিল্পের কাঁধে ভর করে দাঁড়িয়ে রয়েছে কাশ্মীরের অনেকাংশ। অন্যদিকে 2 নম্বর যে বিষয়, অর্থাৎ প্রভাবিত করতে পারে বিনিয়োগকারীদের, প্রভাব পড়তে পারে 1.63 লক্ষ কোটি টাকার বিনিয়োগে প্রভাব পড়তে পারে। 3, জম্মু কাশ্মীর ভারতের জিডিপিতে 0.8% অবদান রাখে। সেক্ষেত্রে পর্যটন ও বিনিয়োগ ধাক্কা খাওয়াতে সেই অবদানেও ধাক্কা পড়বে, অর্থাৎ সেই অবদান কমতে শুরু করবে, হ্রাস পাবে। অন্যদিকে 4 নম্বর ঠিক কি বিষয়, 10 বছরে জম্মু কাশ্মীরের মাথাপিছু আয় 148% বৃদ্ধি পেয়েছে, আর জঙ্গি হামলার পর সেই আয় অর্থাৎ মাথাপিছু সেই আয়ও প্রভাবিত হতে পারে। জম্মু কাশ্মীরের উন্নতি প্রকল্পে 971টি প্রকল্পের অনুমোদন, আর সেই প্রকল্পগুলি রূপায়ণে বিলম্বের সম্মুখীন হতে পারার সম্ভাবনায় প্রবল। পরিবহন ও হস্তশিল্পের উপর সরাসরি প্রভাব পড়বে, ব্যবসায়ীদের ঋণ খেলাপির সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা, চাপ বাড়বে ব্যাংকের। গত কয়েক বছরে জম্মু কাশ্মীরে বেকারত্ব কম ছিল, জঙ্গি হামলার পর যা ফের বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আর এখান থেকেই আরো বিস্তারিত আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। পহেলগামে এই ঘটনার পর এবং পহেলগাঁওয়ের যেই ঘটনার কূটনৈতিক পদক্ষেপ ইতিমধ্যেই ভারত যা করেছে তা যথেষ্ট কড়া পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তারপরও আজ বিহারের মধুবনীর প্রকাশ্য সমাবেশ থেকে নরেন্দ্র মোদী বলছেন কাউকে রেয়াত করা হবে না এবং ষড়যন্ত্রকারী হামলাকারীদের যথোপযুক্ত শাস্তি, এই সমস্ত কিছু অর্থাৎ 140 কোটি মানুষ, এই তাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে, যা হচ্ছে তা ওই জঙ্গিদের কোমর ভেঙে দেবে এই 140 কোটি মানুষের ইচ্ছা শক্তি। তাহলে কি কোথাও একটা এবার সামরিক আঘাতের পথে এগোতে চলেছে ভারত? সামরিক আঘাত হবে কিনা পূর্ণাঙ্গভাবে বলা মুশকিল, তবে এয়ার স্ট্রাইক তো হয়েছিল 2019-এ। এখন প্রধানমন্ত্রী ইমোশনালি এটা বলছেন জনগণকে একটা থাকতে, কিন্তু আমার প্রশ্নটা হলো যে ভারতের এত বড় নিরাপত্তা ব্যবস্থা সেখানে কতটা ফেল করছে কিনা প্রশ্ন তো আমার সামনে আসছে। কারণ এর আগে বাংলাদেশ ইস্যুতে আমরা দেখেছি যে শেখ হাসিনার যে পতন, সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কোনো ইনফরমেশন ছিল না যে এরকম ভাবে উৎখাত হতে হলো। এবং জম্মু কাশ্মীরে তো নতুন সন্ত্রাসবাদী গ্রুপ তৈরি হয়নি, দীর্ঘদিনের অশান্তি, কিন্তু এত বড় একটা পর্যটন কেন্দ্র সারা বিশ্ব থেকে আসে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা তো আরো শক্তিশালী হওয়া উচিত ছিল। কারণ এই বিগত কয়েক বছর শুধু আমরা কিছু নাশকতামূলক কর্মকাণ্ড সেইভাবে ঘটেনি, বিক্ষিপ্তভাবে ঘটেছে, কিন্তু এর আগে তো বড় বড় অনেক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। তো আমার প্রশ্নটা হলো যে যখন কোনো ঘটে যাওয়ার পরে মানে পদক্ষেপ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আগেই আমার মনে আরো জোরদার পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন যুদ্ধ হবে কিনা আপনার প্রশ্ন, সরাসরি যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যুদ্ধে ভারতের যে নীতি সেটা হচ্ছে যে কখনো ভারত কিন্তু সরাসরি যুদ্ধ করেনি। যখন রিটালিয়েট পাকিস্তান আক্রমণ করছে, রিটালিয়েট করেছে আমরা, সেটা ফুল ফ্লেজেড ওয়ার হোক বা পার্শিয়াল ওয়ার হোক। এখন এই ঘটনার পরে কোনো স্ট্রাইক হতে পারে, স্ট্রাইক ইন্ডিয়া করতেই পারে। ইন্ডিয়া সাকসেসফুলি করেছিল এর আগে 2019-এ কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেভাবে দেখছি, দেখুন আপনারা ঠিক সঠিকভাবে একটা জিনিস বললেন যে এই ঘটনা শুধু কিছু মানুষের প্রাণ যায়নি, এই ঘটনা কিন্তু জম্মু কাশ্মীরের পর্যটন শিল্পকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াবেন। 2 নম্বর, এই ঘটনার পরে ভারত যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের যে দূতাবাস ভারতের সেখানে বন্ধ করার নির্দেশ দিয়েছে, পাক নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশে ফেরত যাওয়ার কথা বলেছেন এবং ভবিষ্যতে উচ্চ পর্যায়ের কোনো কূটনৈতিক সম্পর্ককে কন্টিনিউ করা আপাতত বন্ধ থাকবে। কিন্তু এটা সমাধান নয়। আমরা দেখেছি যে
যখন কার্গিলে যুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু ভারতে এরকম কাণ্ড ঘটিয়েছিল। ভারতের যে রাষ্ট্রদূত ছিলেন পাকিস্তানে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, সমস্ত দূতাবাসের কর্মীদের পাকিস্তানে ডেকে নিয়ে গেছিল। দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল। 2005 সালে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী, পাকিস্তানের রাষ্ট্রপতি, সামরিক শাসক পারভেজ মুশারফকে, তখন আশা করা গিয়েছিল বরফ গলবে। কিন্তু নিরাপত্তার প্রশ্নে, সন্ত্রাসবাদী প্রশ্নে পাকিস্তানের সাথে আমাদের সেইভাবে কিন্তু কোনো সাফল্যজনক আলোচনা হয়নি। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিভিন্নভাবে ওদের দ্বিপাক্ষিকভাবে চাপ সৃষ্টি করেছি যে পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ। মুম্বাই যে 2008 যে ঘটনা ঘটেছে তারপরেও করেছি, এর আগে কাশ্মীরে যতবার হয়েছে 2জন সেনার মুন্ডু কেটে দিয়েছিল তারপরেও করেছি, এরপরেও করেছি। এবং আমরা যেটা করেছি যে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিয়েছি, আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিয়েছি যে পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র, পাকিস্তান ইনভলভ, এবং পাকিস্তানি সন্ত্রাসবাদী যে মানে নেতৃবর্গ রয়েছেন যারা লিডিং টেররিস্ট, তাদের নাম আমরা তুলে ধরেছি এবং সেটা ইউএনও সেটা স্বীকৃতি দিয়েছে। কিন্তু এই অবস্থায় কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বন্ধ করতে পারি না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের এই ঘটনার মধ্য দিয়ে অভিজ্ঞতা নিয়ে আমাদের ইস্টার্ন পার্ট যেটা বাংলাদেশ, তো বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি বাড়াতে হবে। বাংলাদেশে কিন্তু আইএসআই ঢুকে গিয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গের নাগরিকদের রক্ষা, উত্তর পূর্ব ভারতের নাগরিকদের রক্ষার বিষয়টা কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন, কারণ এখানে কিন্তু পোর্টাল বর্ডার রয়েছে এবং এখানে জঙ্গি যে গোষ্ঠীগুলো ওয়েস্ট বেঙ্গল তৎপর। সুতরাং ঘটনা ঘটে যাওয়ার পরে তৎপরতা থেকে আবার যে ঘটনা ঘটতে পারে সেই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমার মনে হয় গোয়েন্দা দপ্তর আরো সক্রিয় হওয়া উচিত ইন্টেলিজেন্সের। একবারই দেবাশিস বাবু, যে কথা আপনি বলছেন এক নয় 100% সঠিক, কারণ এই নিরাপত্তার কথাই আজ বলছেন। একদিকে নিহত বিতানের পরিবার, সমীর বাবু থেকে শুরু করে মনীষ বাবুদের পরিবার, তারা সকলেই এই নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন। কারণ কাশ্মীর আজ প্রথমবার অশান্ত হয়নি, তারপরেও পর্যটনের মরশুমের এই ঘটনা তা কতটা গুরুত্বপূর্ণ বা নিরাপত্তায় কতটা গাফিলতি হলে এই ঘটনা ঘটতে পারে, সেই প্রশ্ন অসহায় পরিবারগুলো তুলছে, স্বজনহারা পরিবারগুলো তুলছে। দেবাশিস বাবু, আলোচনায় আসবো, একটু সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে এবার অন্যদিকে একদিকে যেমন আজ ভারতেও সর্বদলীয় বৈঠক রয়েছে, এই গোটা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার সর্বদলীয় বৈঠক করবেন, যার পৌরোহিত্য করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে পাকিস্তানেও রীতিমতো সেই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। তাহলে কি ভারতের করা পদক্ষেপ, সেই পদক্ষেপেই ভয়ে কাঁপছে পাকিস্তান? কারণ যেমনটা জানা যাচ্ছে তাতে করে আজই নিরাপত্তা কমিটির বৈঠকে ডাক দেওয়া হয়েছে পাকিস্তানে। আর এখান থেকেই যে বিষয়, কারণ এর আগেও আমরা দেখেছি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে পাকিস্তানও তার যোগ্য জবাব দেবে। আর এখান থেকেই আমি দেবাশিস বাবুর কাছে আসবার চেষ্টা করবো। দেবাশিস বাবু, অবশ্যই তো এটা একটা প্রশ্ন, কারণ সামনেই অমরনাথ যাত্রা, জুলাইয়ের একদম প্রথম থেকেই অমরনাথ যাত্রার কাউন্টডাউন শুরু, এবং সেই নাম নথিভুক্তকরণের অর্থাৎ রেজিস্ট্রেশন সময় চলাকালীন আবারও একটি ঘটনা, যে ক্ষেত্রে অমরনাথ যাত্রার সময়ে জঙ্গি হামলা হবে কিনা, অর্থাৎ এই আবারও আলাদা করে একটা আগাম সম্ভাবনা। অনেক ক্ষেত্রেই বিশেষজ্ঞরা মনে করছেন যে জঙ্গিদের ক্ষেত্রে এটা একটা ট্রায়াল রান হতে পারে, কিন্তু তারপরে দাঁড়িয়ে একদিকে পাকিস্তান, যদিও তাদের ভয় পাওয়া না পাওয়া এই সমস্ত কিছু কতটা গুরুত্বপূর্ণ তা আপনি বলবেন, এবং তার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে কোথায় কিভাবে আরো একটু সতর্ক বা সচেতন হওয়া উচিত আমাদের? ভালো প্রশ্ন। দেখুন, এই সিজন অমরনাথ যাত্রা শুরু হয় এবং টেররিস্টদের সব টার্গেট থাকে বিভিন্ন পিলগ্রিমস, বিভিন্ন সময় ধর্ম খুব আবেগের জায়গায় মানুষের, এবং ওই সমস্ত জায়গায় যদি পড়তে পারে সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হয়। সব ধরনের টেররিস্টরা তাই করে, সব টার্গেট করে। এখন এটা হতেই পারে অমরনাথ যাত্রা এর আগে নাশকতামূলক কর্মকাণ্ড হয়নি, এটা তো বলা যায় না, মানে সাধারণ পর্যটকের উপর হয়, সেখানে হয়। এখন বিষয়টা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে আমরা এত বড়াই করছি, আমাদের নিরাপত্তা একটা অনেক বড় নিরাপত্তা দিক দিয়ে আমরা অনেক বড় কার্যকলাপ করছি। নেটওয়ার্ক, আমাদের মেরিটাইম সিকিউরিটি, আমাদের এয়ারফোর্স, আমাদের সামরিক বাহিনী অনেক শক্তিশালী, কিন্তু এই ঘটনা যখন ঘটে, এই ধরনের ঘটনা, তখন দেখা যাচ্ছে যে বাহ্যিক নিরাপত্তা অপেক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা এক্সটার্নাল ফোর্সের জন্য যেমন মানে চ্যালেঞ্জের, আবার পাশাপাশি আমরা এটাও বলতে পারি না যে লোকাল পিপল কতটা যুক্ত ছিল। সুতরাং আমার সাজেশন হবে সাধারণ মানুষের সমর্থন ছাড়া বাইরে থেকে কেউ এসে জঙ্গি তৎপরতা করতে পারে না, কারণ করতে পারে না। তারা রেগি করে তার আগে যখন করছে, তার লোকাল যে ইউথ যারা রয়েছে বা লোকাল যে বিভিন্ন রেডিক্যাল গ্রুপ আছে, তাদের সাথে যে যোগসাজশ যখন হচ্ছে, সেই জায়গায় কেন গোয়েন্দা দপ্তরের কাছে তথ্য নেই এবং ইউথরা কি চাইছে? তার মানে একটা প্রশ্ন আমার হয় যে আর্টিকেল 370
স্ক্র্যাপিং এর পরেও যে কাশ্মীর শান্ত, এটা বলা যাবে না। অর্থাৎ যে যুক্তরাষ্ট্র মানে একটি রাজ্য থেকে বিবর্তিত একটি কেন্দ্রশাসিত রাজ্যে পরিণত হলো, তারপরে যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা সুরক্ষিত যেটা যেমন বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এরকম অবস্থায় কাশ্মীরে যে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে, অর্থাৎ ক্রস বর্ডার টেররিজম যেই অংশ দিয়ে চলছে, দীর্ঘ যে এলওসি জুড়ে যে নিরাপত্তাহীনতা, সেই জায়গায় আমাদের নতুন করে নিরাপত্তা বাড়াতে হবে। তৃতীয়ত হচ্ছে সাধারণ মানুষদের সাথে সখ্যতা বাড়িয়ে তারা কি চাইছেন এবং তাদের কাছে এসে বাইরের পাকিস্তানের জঙ্গিরা সাহায্য চায় কিনা এই বিষয়ে কিন্তু প্রকৃত তথ্য থাকা প্রয়োজন। চতুর্থত যেটা, এই ঘটনা যখন ঘটানো হয়েছে কিছু কিছু জায়গায় আমরা একটা ধর্মকে একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় এখানে রাজনীতির না করা ভালো। অনেক দলের নাম করছে, তারা কিন্তু এটা রাজনীতি করবে এবং কিছু দল সেটাকে মাইলেজ নেবে দেশাত্মবোধের ঘটনা ঘটে যাওয়ার পর দেশাত্মবোধের আবেগ দিয়ে। এইটা যেন না ঘটে, সত্যিকার তদন্ত হোক এবং তদন্তের পরে যারা দোষী অবশ্য শাস্তি পাবে, সেটা ভারত দিয়ে হচ্ছে, কাসবের ক্ষেত্রে দিয়েছে মুম্বাই ইনসিডেন্টের পরে। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেবাশিসবাবুর সঙ্গে থাকুন। এখান থেকে আরো একটা বিষয়, আরো একটা খবরের দিকে যদি আমরা নজর রাখবার চেষ্টা করি, তাহলে একদিকে যখন ভারতের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার পাশাপাশি পাকিস্তান পাক সেনাকে যেমন অ্যালার্ট করছে, অন্যদিকে তারাও অস্ত্রের শান দিচ্ছে, অর্থাৎ তড়িঘড়ি মিসাইল পরীক্ষা করতে চলেছে পাকিস্তান। যদি সেদিকেও আমরা নজর রাখি, তাহলে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার। 24 এবং 25 এপ্রিলের মধ্যে ভূমি মিসাইল পরীক্ষার সিদ্ধান্ত পাকিস্তানের। যে এক্সপোস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সংবাদ সংস্থা এনআই এর তরফ থেকে যে এক্সপোস্ট প্রকাশ্যে আনা হয়েছে, তাতে কোথাও একটা এই যে পাকিস্তানের অস্ত্রের শান দেওয়া, তড়িঘড়ি মিসাইল পরীক্ষা করতে চাওয়া, এই জায়গা থেকেও আমি দেবাশিস বাবু আপনার কাছে আসবার চেষ্টা করব। থ্যাংক ইউ। দেখুন, ভারত যখন কোনো হুঁশিয়ারি দেয়, যখন নির্দেশিক মানে কোনো এরকম পদক্ষেপ গ্রহণ করে বা ডিক্লেয়ার করে যে আমরা ওয়ার এগেইনস্ট টেররিজম, তখন পাকিস্তান বরাবরই করে এটা। এবং এবারও পাকিস্তান মানে বুঝতে পেরেছে একটা স্ট্র্যাটেজি, যে ভারত যখন আমাদের হুমকি দিচ্ছে, আমরা যদি পাল্টা তার প্রেক্ষিতে কার্যকরিতা না বাড়াই, আমাদের এক্সারসাইজ না করি আমাদের অস্ত্র শস্ত্রের, তাহলে তো আমাদেরকে ভারত ভয় পাবে না। সুতরাং এটা পাকিস্তান করবেই। এবং এইরকম ঘটনা যখন ঘটে, দেখবেন যে কূটনৈতিক পর্যায়ে একটা শিথিলতা আসে এবং সামরিক তৎপরতা বেড়ে যায়, এবং পাকিস্তান সামরিক তৎপরতা করবে। কিন্তু এই ক্ষেত্রে ভারত প্রস্তুত, অবশ্য ভারত এটাকে স্ট্রাইক করছে। এই ক্ষেত্রে যেটা মানে ভারতের পক্ষে একটু পজিটিভ, সেটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা, দুই যুযুধান রাষ্ট্র কিন্তু ভারতের পক্ষে সায় দিয়েছে, কারণ দুই রাষ্ট্রেরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসি রয়েছে। যে ঘটনার পরে এই পালগাঁও ঘটনার পরে কিন্তু রেসপন্স করেছে। আমার মনে হয় আন্তর্জাতিক দুনিয়ার সাপোর্ট পাবে ভারত এই ক্ষেত্রে অবশ্যই। এবং সেই ক্ষেত্রে পাকিস্তানকে যদি সাপ্লাই চেন বন্ধ করে দিয়ে বা কূটনৈতিক সাপোর্ট বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করা যায়, আমার সেটা হচ্ছে বেস্ট হবে, কারণ যুদ্ধ সমাধান হতে পারে না। একবারে দেবাশিস বাবু, বোঝা যাচ্ছে যে বিশ্লেষণ আপনি করলেন। আপাতত অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী ছিলেন আমাদের সঙ্গে। এবং এখান থেকেই ভারতের কড়া পদক্ষেপ, চোখ রাঙানি অবশ্যই, পূর্ব অভিজ্ঞতা এবং এই গোটা ঘটনায় ভারত কোন পথে হাঁটবে তার আজ পাওয়া মাত্র তড়িঘড়ি অস্ত্রের শান দিতে থাকা পাকিস্তান, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা থরহরিকম্প পাকিস্তান, এটা যেমন একটা বিষয়, তার পাশাপাশি যদি সত্যি যুদ্ধ সংগঠিত হয়, যদি সত্যি যুদ্ধের পথে এগোনো হয়, তাহলে গ্লোবাল ফায়ার ফ্লাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী যেখানে ভারত সামরিক দিক থেকে চতুর্থ স্থানে থাকে, সেখান থেকে পাকিস্তান সত্যি কি নিমিত্ত নয়? আর যদি তাই হয়, তাহলে যে পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো একদম মুখ থুবড়ে পড়েছে, যে পাকিস্তানের অন্দরে বালুচিস্তান তারা স্বাধীন হতে চাইছেন, আর সেখান থেকে জঙ্গিদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিয়েছে শোনাই আপনাদের, শুনুন। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth
India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. জঙ্গি দমন সন্ত্রাস দমনে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজ বিহারের মঞ্চ। পহেলগাঁওয়ের ঘটনার পর প্রথম প্রকাশ্য সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিহারের মঞ্চ থেকে ইংরেজিতে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ মঞ্চ বিহারে হলেও গোটা বিশ্বের কাছে তিনি বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে ভারতের পর কোন পথে হাঁটতে চলেছে আর কতটা কড়া পদক্ষেপ নিতে চলেছে। অবশ্যই প্রত্যেকটা পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।